তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার গলব্লাডার স্টোন সার্জারির পুরো হিস্ট্রিটা, কিভাবে কোথা দিয়ে কবে কিভাবে সম্পূর্ণ হলো, ব্যাপারটা কোন ডাক্তার আমার সার্জারিটা করলেন, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ সকাল তখন বাজে প্রায় 6:30। ডক্টর বলে দিয়েছিলেন যে আগের দিন রাতে যা খাও খাও, সকালবেলা 6:30টার মধ্যে খাবার খেয়ে 7টার পর থেকে আর খাওয়া যাবে না। মোটামুটি আমার সার্জারি হবে 2টোর সময়, তো 7টার পর থেকে আমার খাওয়াটা বন্ধ ছিল। এবার এক একজন ডক্টর কিন্তু এক এক রকমের অ্যাডভাইস দেন, তো তোমরা আমারটা শুনে ওরকমই করো না, তোমরা নিজেদের ডক্টরের কনসাল্ট নিয়ে যা করার করো। এবারে আমি তো 6:30টার মধ্যে একটু চা বিস্কিট খেয়ে, খুব একটা বেশি বিস্কিট না, মেরি বিস্কিট খেয়েছিলাম 3-4টে মতো, আর তার সাথে একটু জল খেয়ে নিয়েছিলাম, কারণ জলও খাওয়া যাবে না অতক্ষণ। তো আমি ভীষণ পরিমাণে টেনশানে ছিলাম যে কি হবে না হবে, লাইফের ফার্স্ট সার্জারি, সম্পূর্ণভাবে সব কিছু সুস্থভাবে হবে কি না, তার জন্য আমি প্রচণ্ড পরিমাণে কিন্তু টেনশানেই ছিলাম। তো এবারে দেখো, আমি জানি সকালবেলা আমাকে যেতে যখন হবে, অত টেনশন করলে আপনি বুকের ভেতরটা কিন্তু ধিকপিক ধিকপিক করছে, যতই যা বলি না কেন। স্নান টান করে ঘরে পুজোটা দিয়ে নিলাম, সুন্দর করে ঠাকুরকে ডেকে ঘর থেকে রওনা হওয়ার জন্য রেডি হব। এবারে আমার সার্জারিটা করিয়েছিলাম রুবি জেনারেল হসপিটাল কলকাতা থেকে। তো রুবি জেনারেল হসপিটালে আছেন ডক্টর অভিজিৎ গুহ ঠাকুরতা, ওনার থেকে আমি সার্জারিটা করিয়েছিলাম। ওনার নাম্বারটা না আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো, কেউ যদি করাতে চাও অবশ্যই করাতে পারো। উনি খুব ভালো সার্জারিটা করেছেন, আর যদি নাই করছেন তাহলে কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার আমি করতে পারতাম না আজকের। দেখো আমি স্নান টান করে নিয়েছি, জানি সার্জারির পরে কবে স্নান করতে পারবো, কিভাবে পারবো জানি না। আর সমস্ত আমার শাখা পলা নোয়া, ইয়াররিংস, তারপরে আমার নোজপিন, গলার চেন, সমস্ত কিছু খুলে আমি রেখে দিয়েছি, কারণ আমি জানি হসপিটালে গেলে খুলতে হবে। তো বাড়ি থেকে আমি খুলে গুছিয়ে টুছিয়ে রেখে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম সুন্দর করে। তা আমি হসপিটালে গেছিলাম 9টার সময়, আর আমি কিন্তু সুস্থ সবলভাবে 9টার সময় গিয়ে নিজের অ্যাডমিট নিজে আমি আর বর গিয়ে করে নিয়েছিলাম। আর এখানে আমার গলব্লাডার স্টোনটা না অনেক দিন ধরে শরীরের মধ্যে ছিল, না হলে অনেক রাতে এরকম হতো, পেন হতো রাতে প্রচুর পরিমাণে। আমার গলব্লাডার স্টোনের ছিল, পেন হতো বুকের মাঝখানটায়, এমন পেন হতো আমি অনেক রাত হয়েছে ঘুমাতে পারিনি, সারা রাত ছটপট করে করে জেগে জেগে কাটিয়েছি। তখন ভাবতাম না আমার গ্যাসের প্রবলেম আছে, ওই জন্য ওষুধ খেয়ে ঠিক হয়ে যেত, কিন্তু যখন আস্তে আস্তে দেখলাম ইঞ্জেকশন ছাড়া আমার গ্যাসের ব্যথাটা কিছুতেই কমছে না, তখন আস্তে আস্তে আমার কিন্তু ভয় করতে শুরু করলো। আর তারপরেই আমি ভাবলাম যে ডক্টর দেখানো উচিত। আমি কোনো কারণে একটা গাইনোকোলজিস্টের কাছে গেছিলাম, উনি আল্ট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিলেন। ওটা যদি না করতাম না, কোনোভাবেই আজকে সম্ভব হতো না যে আমার এই গলব্লাডার স্টোনটা ধরা। ইউএসজি করানোর পরেই আমার গলব্লাডার স্টোন যে হয়েছে এটা আমরা জানতে পারি, আর 1 মাসের মধ্যে আমরা সার্জারির জন্য প্রিপেয়ার হয়ে যাই। আমার এই সার্জারিটা করতে লেগেছে 60,000 টাকা, প্লাস টেস্টের জন্য আলাদা যেরকম যা যা লাগে আমি ক্যাশে করেছি, তাই আমার 60,000 টাকাই লেগেছিলো। তো বরের সাথে বাইকে করে বেরিয়ে গেলাম, সমস্ত আমার রিপোর্টস ডকুমেন্টস সব নিয়ে। বর গিয়ে সমস্ত কাগজপত্র সাইন টাইন করে, ওখানে দেখো আমার হাতে আমার নামের ট্যাগও বসিয়ে দিল, আমার নাম, আমার এজ, আমার সমস্ত কিছু ট্যাগ একটা বসিয়ে দিল। বসেছিলাম ওখানে, কাগজপত্র সব সাইন করানো হচ্ছিল আমাদের দিয়ে। আর এই হচ্ছে রুবি জেনারেল হসপিটালে সার্জারি ড্রেসটা। আমি কিন্তু ড্রেস পরে একদম রেডি, খুশি খুশি দেখাচ্ছিল, কিন্তু মনের ভেতরে চলছিল কিন্তু অন্যরকম ভয় একটা, যে কি হবে না হবে, যেহেতু লাইফের ফার্স্ট সার্জারি। দেখো পায়রাটা কি সুন্দর চালের মধ্যে বসেছিল, আমার ভালো লাগছিলো, অনেকক্ষণ ধরে ওকে দেখছিলাম জানো তো। এরপরে আমার বর কিন্তু নেইল পলিশ তুলে দিচ্ছিল, আমার বর, জুনিয়র নার্সরা সবাই ছিল, ওরা সবাই হেল্প করেছে নেল পলিশ তুলতে। আর আমার সেলাইনের চ্যানেলও বানানো হয়ে গেছে, সার্জারির বেশ অনেকক্ষণ আগে থেকে আমাকে সেলাইন দেওয়া শুরু হয়ে গেছিলো। এইদিকে সবাইকে তখন অ্যালাউ করছিল ঢোকার জন্য, আমার মামি, মামা, আমার বাবা মা, ভাই, আমার বর, সবাই সেই সময় কিন্তু প্রেজেন্ট ছিল। আমি বসে বসে এখানে একটা শ্বাসকষ্ট যেহেতু আমার আছে, তার জন্য কিন্তু আর একটা ডিফিকাল্টি ছিল, তো আমাকে এই ব্যায়ামটা করতে দিয়েছিলো, আমি কতক্ষণ ধরে নিঃশ্বাস টানতে পারি, এইটা করে করে আমাকে কিন্তু অনেকটা প্রিপেয়ার করতে হয়েছিল। আমার সার্জারি হওয়ার প্রায় 1 সপ্তাহ আগের থেকে আমাকে 2 বেলা ব্যায়াম করতে বলা হয়েছিল নিঃশ্বাসের, আর ইনহেলারটা টাইম মতো নিতে বলা হয়েছিল, যেহেতু আমার অ্যাস্থমার প্রবলেম আছে। এখানে আমার বর সুন্দর করে আমার চুলটা বেঁধে দিচ্ছিল। আর দেখো ও মানে প্রচুর টেনশানে ছিল, ও আমাকে সুন্দর করে রেডি করে দিয়েছিল। মুখ দেখো কেমন হয়ে গেছে, মানে বলছে কেন করছো ভিডিও, করো না ভিডিও, মানে প্রায় কেঁদে ফেলবে। আর এই হচ্ছে আমার সার্জারির পরের
স্টোন, 18টা স্টোন বেরিয়েছে, যার মধ্যে 10টা ছোটো আর 8টা এত বড় বড় সাইজের স্টোন। এবারে বুঝতে পেরেছি যে পেটের মধ্যে কেন এতটা পরিমাণে ব্যথা হতো। ব্যথা হওয়াটা স্বাভাবিক, যার এত স্টোন পেটে থাকবে। আমার সার্জারি হয়ে যাওয়ার পরে অ্যানাস্থেশিয়ার ডোজের চোটে না আমার ভিডিও করার কথা একদম মাথাতেও ছিল না, আর ফোনটাও ছিল বরের কাছে, তো ভিডিও কিছুই করতে পারিনি। তবে ভমিটিংয়ের মেডিসিন দেয় অ্যানাস্থেশিয়া ডোজের জন্য, অনেকেরই ভমিটিংয়ের প্রবলেম হয়। মেডিসিন দেওয়ার পরও কিন্তু আমার রাতে ভমিটিং হয়েছিল একবারই, সেটাতে কোনো কষ্ট হয়নি, নর্মালি একটু ভমিটিং হয়েছে, তো তারপরে আর কিছু প্রবলেম হয়নি। আর কিছুক্ষণের জন্য আমার টয়লেটও বন্ধ হয়ে গেছিলো ওই অ্যানাস্থেশিয়া ডোজের জন্য। এইগুলো হলে ভয় পাবে না, ডাক্তাররা আগেই বলে দেবে অ্যানাস্থেশিয়া ডোজের জন্য কী কী প্রবলেম হতে পারে, তো ভয় না পেয়ে সাহস করে থাকো। তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে বর কিন্তু স্পেশাল পারমিশন করে হসপিটালের ভেতরে ঢুকেছিল লেটার লিখে, তারপরে নাহলে সকালে কিন্তু ভিজিটিং আওয়ার্স থাকে না, শুধু ইভিনিংয়ে 2 ঘন্টার জন্য ভিজিট করতে দেয়। তো সকালবেলা ও গিয়ে আমাকে ফোনটা দিয়েছিল যাতে মাঝে মাঝে ফোন করে খবর নিতে পারে। আর আমিও এখানে চা খাচ্ছিলাম, সবাইকে বেশ বন্ধুই কিন্তু বানিয়ে ফেলেছিলাম। আমি না খুব কথা বলতে ভালোবাসি, তো আমার সবার সাথে কথা বলে বন্ধু বানাতে বেশিক্ষণ সময় লাগে না। তো ওখানে সবার সাথে কথা বলছিলাম, আর আমার অপোজিটে একজন দিদি ছিলেন যারও গলব্লাডার স্টোনের সার্জারি হয়েছে, আমার মতনই সেম, কিন্তু তার একদম ছোটো 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 স্টোন বেরিয়েছিল। আমারটা দেখে তো সবাই অবাক হয়ে গেছিলো যে এত বড় বড় স্টোন বেরোলো কী করে। তারপরে এসে গেছিলো আমার ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টে ছিল কিন্তু একদম ক্লিয়ার স্যুপ, মনে হচ্ছিলো ভাতের ফ্যানটা ছেঁকে দিয়ে আর নুন গোলমরিচ দিয়ে দিয়েছে। তবে শরীর যখন খারাপ এটাই খেতে হবে, কিছু তো করার নেই। আর আগের দিন কিন্তু সার্জারির পরেও আমার এই খাবারই দিয়েছিলো, আমাকে কোনো সলিড ফুড দেয়নি। কিছুক্ষণ পরে আমাকে একটু ডাবের জলও দিয়ে গেছিলো, ডাবের জল খেলাম। তারপরে দেখো এখানে আমাকে অক্সিজেন দিচ্ছে, আমাকে নেবুলাইজেশন কিন্তু দিনে 3বার থেকে 4বার দেওয়া হয়েছিল সার্জারির পরে। প্রবলেমটা একটু বেশি বেড়ে গেছিলো সার্জারি পরে। তারপরে দুপুরবেলা খাবার হয়েছিলো ফেনা ভাত, ডাল, মিক্সড সবজি, একটু দই আর মাছের ঝোল, মানে একদমই মশলাপাতি ছাড়া সব কিছু। আর ভাতটা কিন্তু গলা গলা দিয়েছিল যাতে আমার ডাইজেস্ট করতে অসুবিধা না হয়। এরপরে আমাকে ব্যাপার নিতে হয়েছিল, যেহেতু গলা দিয়ে একটা পাইপ যায় ডিরেক্ট লাংসে অক্সিজেন দেওয়ার জন্য, মানে যাতে অক্সিজেন না বন্ধ হয়ে যায়, তো তার জন্য গলায় একটু ব্যথা থাকে। আর কাশি হলে তো সার্জারির পরে অনেকটা পেন হয়, তো যাতে কাশি না হয় তার জন্য কিন্তু এই ব্যাপারটা আমাকে দেওয়া হয়েছিল। শুধু আমাকে কেন, যেরকম সার্জারি হোক না কেন ব্যাপারটা সবাইকে দিয়েই থাকে, এটাই স্বাভাবিক। হসপিটালে থাকলে কি আর বা কাজ, খাও আর ঘুমাও, মানে মোটামুটি বডিটাকে রিকভার করো। তো বিকেলবেলা আবার চলে এসেছিলো আমার চা বিস্কিট। চা দিয়েছিলো একদম সুগার ছাড়া, আর তার সাথে দিয়েছিলো 2টো মেরি বিস্কিট। এটাই খাচ্ছিলাম, প্রথমে একটু জল খেলাম আর অপেক্ষা করছিলাম কখন আমার বাড়ির লোক আসবে। আমার বর, আমার মা, আমার ভাই মানে দেওর আর আমার বাবা 4 জন এসেছিলো। তখন কিন্তু 2টো ব্রেড আর চিকেন স্টু দিয়ে গেছিলো। চিকেন স্যুপটা এত ভালো হয়েছিল কি বলবো। তা ওখানে কীভাবে যে টাইম কাটাচ্ছিলাম, আর আমার দেওর ওখানে বসে বসে ওই হরারের ওই তোমার গোস্ট ডিটেক্টর হয় না, গোস্ট ডিটেক্টর চালু করে দেখছিলো হসপিটালে। মানে যতই বড় হয়ে যাক না কিন্তু মনটা এখনও বাচ্চাদের মতনই রয়ে গেছে এদের। আমার ভাইও এরকম করে থাকে। তো যাই হোক ওখানে গিয়ে সবাই একটু খাবার টাবার খুলে দিয়ে, আর এই দেখো গোলাপটা দেখতে পাচ্ছ, আমার বর কিন্তু আমার জন্য 2টো গোলাপ নিয়ে গেছিলো। আর স্টোনগুলো জানো তো ডক্টর দেখে কী বলেছিল তোমার হাজব্যান্ডকে বলেছে ওই স্টোন দিয়ে তোমাকে একটা গলার হার বানিয়ে দিতে। তো যাই হোক এইভাবেই 2টো দিন কেটেছে কীভাবে আমিই জানি। আর সত্যি কথা বাড়ির লোকেদের থেকে দূরে থাকার যে কী কষ্ট হসপিটালে গেলেই বোঝা যায়। আমার একদমই ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো আমাকে কেন আরেকটু আগে ছুটি দিয়ে দিচ্ছে না, আমি বাড়ি যেতে পারলে বাঁচি। তবে ডক্টর তো দেখবেন, অবজারভেশনে রাখবেন, এটাই স্বাভাবিক। আর এই সার্জারিটার জন্য না আমার এখন, আমি ভিডিওটা আপলোড করছি ঠিক 1 সপ্তাহ হয়েছে। আগের সপ্তাহে যেদিন সার্জারি হয়েছিল আজকে সেই দিনই আমি ভিডিওটা আপলোড করছি। 1 সপ্তাহের মধ্যে আমার কিন্তু অলরেডি স্টিচটা আমাকে খুলতে যেতে হবে না বলে দিয়েছে। আমাকে যে টেপটা লাগিয়ে দিয়েছিল সেই টেপটা বলেছে 1 সপ্তাহ পরে তুলে দিয়ে সুন্দর করে ওইভাবেই থাকতে। স্নান করার সময় যখন আমি টাওয়াল দিয়ে গা মুছবো তখন স্টিচটা একবারে উঠে যাবে, কোনো চাপ হবে না। এবার সবার তো একরকমের সার্জারি হয় না, যদি আমার ডক্টরের থেকে করাও তবে এরকমই হয়তো হবে, তবে ডক্টর কনসাল্ট তো করতেই হবে। এক একজনের শরীর এক এক রকম, এক একজনের সহ্য ক্ষমতা, গঠন সব কিছুই এক এক রকম, তো এক একজনের সার্জারিও তাই এক এক রকমই হবে, সবার সেম হবে না। তাই আমি স্ন্যাক্স খেলাম, খেয়ে দিয়ে সবাই চলে আসছিলো। এটাই কষ্ট, বাড়ির লোকরা আসে না, কত তাড়াতাড়ি টাইমটা কেটে যায়। আর ওরা যাওয়ার পরে আমি গোলাপটা দেখে যে কী খুশি হচ্ছিলাম, আমার ওটাই ভালো লাগছিলো সব থেকে বেশি। দেখো রাতের ডিনারও কিন্তু তার মধ্যে আমার এসে গেছে। যদি হসপিটালের টাইমিংয়ে আমরা খাবার দাবার খেয়ে থাকি না, তাহলে দেখবে ওই মানে পারফেক্ট একটা টাইমে ওরা খাবার দাবার দেয়। রাত্রির 8টার মধ্যে ডিনার দিয়ে দেয়, সকালে 6টার মধ্যে চা, তারপরে সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেয়। মানে একটা প্রপার গাইডলাইন্সে হসপিটালে কিন্তু খাবার দাবার দেওয়া হয়। সেই হিসাবে যদি বাড়িতে চলি না, শরীর অর্ধেক এমনি সুস্থ হয়ে যাবে আমার।
তো রাতের ডিনারে ছিল একেবারে আরও বেশি গলা ভাত, মানে একদম ফেনা ভাত, তার সাথে ডাল, সবজি, পনিরের তরকারি আর পায়েস দিয়েছিল রাতে, জানো তো। রাতের পায়েসটা না একেবারে ভালো লাগেনি, মনে হচ্ছিলো দুধের মধ্যে একটুকুনি চাল মানে ভাত মিশিয়ে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া সেরে নেবুলাইজেশন নিয়ে ঘুমিয়ে পড়লাম, 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তাই 4টের মধ্যে ঘুম ভেঙে গেল। উঠে স্নান করিনি গা হাত পা মুছে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম, নিয়ে আমি না আবার ঘুমিয়ে পড়েছিলাম 2-2.5 ঘন্টার জন্য। উঠে প্রথমেই আমাকে নেবুলাইজেশন দেওয়া হলো। দেখেছো কি সুন্দর ফ্রেশ লাগছে মুখটা ঘুমিয়ে, কারণ অনেকটাই সার্জারির পরে অনেকটাই ধকল লাগে, তো ভালো লাগছিলো ঘুমানোর পরে, অনেকটা শরীরটা ফ্রেশ লাগছিলো। জানলায় কুয়াশা, আর উঠে চা খেয়ে নিলাম। চায়ের সাথে দিয়েছিল 2টো মেরি বিস্কিট, হয় ক্রিম ক্র্যাকার নইলে ব্রিটানিয়া কি অ্যারারুট কি একটা বিস্কিট, বেশ এইসবই খাওয়া যায়, কোনো মিষ্টি গুড ডে বিস্কিট এইসব খাওয়া যাবে না সার্জারির পরপর। তো এখানে আমাকে দিয়েছিল সুজি, ব্রেকফাস্টের জন্য গলা সুজি, তার সাথে ছানা আর পেঁপে। আমাকে কিন্তু যেদিন সার্জারি হয়েছে ওই দিন, তারপরের দিন রেখে তারপরের দিন আফটার লাঞ্চ ছুটি দিয়ে দিয়েছিলো, তাই মা আর বর নিতে চলে আসলো, আর আমি আনন্দের সাথে বাড়ি চলে